প্রবল ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে আছড়ে পড়তে শুরু করে দিয়েছে এবং আছড়ে পড়তে পড়তে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু করেছে, যার ফলে গাছপালা ভাঙা থেকে শুরু করে রাস্তাঘাট ড্যামেজ হওয়া শুরু হয়েছে, জলমগ্ন পরিস্থিতি শুরু হয়েছে। এর ফলে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এবং তামিলনাড়ুর উপকূলে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। এরপর এটি স্থলভাগে অতিক্রম করে আস্তে আস্তে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর ধীরে ধীরে যেতে থাকবে এবং বাংলাতেও আস্তে আস্তে মেঘলা আকাশ শুরু হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাতও শুরু হবে। ইতিমধ্যে উড়িষ্যায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বাংলার আকাশ আস্তে আস্তে মেঘলা মেঘলা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের বাংলাতে বৃষ্টিপাত আসবে। আরব সাগরে রয়েছে গভীর নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে পুদুচেরি, চেন্নাই, নেলোর, বিজয়বাড়া এই যে এলাকা রয়েছে এখানে কাকিনাড়ার কাছে আস্তে আস্তে কিন্তু তার প্রবেশ ঘটতে শুরু করেছে এবং প্রভাবও শুরু করে দিয়েছে। প্রচুর পরিমাণে মেঘ, ঝোড়ো হাওয়া তৈরি হয়েছে এবং ইতিমধ্যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে তার তাণ্ডব লীলা কিন্তু শুরু হয়েছে এবং যার জন্য ঝড় বৃষ্টিও ব্যাপক হারে শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে যদি কেউ ওখান থেকে দেখতে থাকেন বা দেখে থাকেন জানাবেন আপনার এলাকায় কি অবস্থা রয়েছে, কেমন বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া হচ্ছে। আপনার কাছে নতুন কোনো খবর থাকলে সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করে জানাবেন। আমাদের বাংলাতে পড়বে পরোক্ষ প্রভাব, কিন্তু সরাসরি এটি দক্ষিণ ভারতে আঘাত হেনে দিয়েছে। দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে সরাসরি সেটা দেখাচ্ছি। আমরা আপনাদের পুরো বিষয়গুলিকে দেখাবো এরপরে কিভাবে কি হবে। তার আগে লেটেস্ট আপডেটটা আপনাদের জানিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকেই শুরু করব। দেখতে থাকুন, সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এবারে কিন্তু শেয়ার করতে থাকুন, কারণ সতর্কতা রয়েছে, মৎস্যজীবীদের সতর্কতা, চাষি ভাইদের রয়েছে সতর্কতা। প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত সতর্কতায় কি বলছে। তো উত্তরবঙ্গের জন্য রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। দেখুন 29, 30, 31 এবং 1 উত্তরবঙ্গে 4 দিন কিন্তু সতর্কতা রয়েছে, যার মধ্যে 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখে হবে ভারী বৃষ্টিপাত, যার মধ্যে 31 থেকে 1 সকালের মধ্যে হবে অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের 5 থেকে 6টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, উপরের দিকের 5 জেলা সহ উত্তর দিনাজপুরও ঢুকতে পারে। তো আমাদের বলেছিলাম যে 1 তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, তো আপাতত দেখুন পরিবর্তন করে দিয়েছে। 2 তারিখ থেকে সতর্কতা থাকবে না। দক্ষিণবঙ্গের জন্য খবর রয়েছে 28, 29, 30, 31 এই 4টে দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাত 29 এবং 30, 31 এই সময়কালে হবে। 1 তারিখের দিকে একটা পরিবর্তন হতেও পারে, সম্ভাবনা থাকবে, সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে কি করবে আবহাওয়া দপ্তর। আপাতত উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে। ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগ ক্রস করে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে প্রভাব বাড়তে থাকবে। ঝাড়খণ্ড, বিহার এগুলোতে প্রভাব বাড়বে। তো এইটুকু আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আপনাদের জানালাম। 30 তারিখ পর্যন্ত রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা, সেটাও বলে রাখলাম। এবারে আমরা সরাসরি দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের যে ট্র্যাক, সেই ট্র্যাকে কি বলছে। ইতিমধ্যে দেখুন কিভাবে অগ্রসর হয়েছিল, এইভাবে তার পথ চলা শুরু হয়েছিল এবং এই চলতে চলতে বাঁকতে বাঁকতে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে পরিণত হয়েছে এবং সেটি 28 তারিখ রাত থেকে কিন্তু প্রচণ্ড শক্তিশালী মানে অর্জন করেছে। মানে 27 তারিখ পার হয়েছে, 28 তারিখ শুরু হয়েছে, সেই রাতের বেলা থেকেই কিন্তু এটা শুরু হয়েছে এবং শক্তি বাড়াতে বাড়াতে এই উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, এই যে মছলিপত্তনম এবং তার সঙ্গে এই যে কাকিনাড়া, যেখানে আছড়ে পড়ার কথা বলা হয়েছিল, এই জায়গা দিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন যে এখানে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সবকিছুই ঘটছে আর কি, যখন আমাদের আপডেট দেখাচ্ছি। এবং তার ফলে এই এলাকার উপর দিয়ে এইভাবে এগিয়ে যাবে এবং স্থলভাগে যখন পৌঁছে যাবে তখনও কিন্তু এটা মানে এখানে ওই 29 তারিখ এটা কিন্তু আমরা দেখবো তখনও ঘূর্ণিঝড় আকারে থাকবে। তারপর এটা এখান থেকে এইভাবে এগোতে থাকবে। দেখুন ভালো করে এই চিত্রটা দেখুন কিভাবে এগোতে থাকবে, আস্তে আস্তে পারে একটু করে স্থলভাগে এইভাবে বাঁকতে পারে, এইভাবে বাঁক নিতে থাকে, এইভাবে বাঁকতে থাকবে, এইভাবে যে চলে আসছে এখানটা থেকে মধ্যপ্রদেশের পূর্ব দিকে, এইভাবে আস্তে আস্তে এরকম করে ধীরে ধীরে এটা এদিক দিয়ে যাবে, অর্থাৎ এইরকম ভাবে যেতে থাকবে। সুতরাং এই যে টাইমটা লাগবে সেটা টাইমটা একটু সময় লাগবে, তখন এই জায়গাগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ঢুকতে থাকবে। এইটাই কিন্তু ব্যাপারটা রয়েছে, আপনাদের জানিয়ে দিলাম। আর এর যদি বায়ুর প্রভাবটা দেখতে চান তাহলে দেখুন কতটা এলাকাতে প্রভাব দেখাবে। এই ফোরকাস্ট ট্র্যাকটা এরকম ছিল, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে এই এলাকা
তাহলেই বুঝতে পারবেন পরিষ্কার করে। অনেকটা বিষয় আপনাদের দেখে দিচ্ছি ডিটেলসে, এখানেই পাবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে এত কিছু ডিটেলস কিন্তু দেখে যেতে এইরকমভাবে যাবে। বিশাখাপত্তনম, ভাইজ্যাক, তার পাশাপাশি আমাদের কিছুটা ব্রহ্মাপুর মানে উড়িষ্যার দক্ষিণ ভাগ এই এলাকা পর্যন্ত ঝোড়ো হাওয়া, তারপর এটা এদিকে থাকবে, এতটা পর্যন্ত কিন্তু ভালোই ঝড় থাকবে। আর আমাদের এগুলোতে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। এবার আপনাদের ন্যাশনাল ফোরকাস্ট দেখাবো। ভারতীয় মৌসুম ভবনের বুলেটিন নাম্বার 35 28 তারিখে প্রকাশ হয়েছে, যেদিনে এটা আছড়ে পড়া শুরু হয়েছিল। রেড অ্যালার্ট কিন্তু জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এখানে কোথায় কোথায় রেড অ্যালার্ট থাকছে, বিশেষ করে এই ঘূর্ণিঝড় মন্থা, যেটি দেখুন ইতিমধ্যে সিভিয়ার সাইক্লোন স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। সেই মন্থা কোথায় না পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে গেছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ছাড়িয়ে, এবং তার জন্য সতর্কতা রয়েছে মূলত অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং সংলগ্ন যে দক্ষিণ উড়িষ্যা, যেটা আমরা দেখাচ্ছিলাম ওই যে দক্ষিণ উড়িষ্যা সেই নিচের দিকটাতে ব্রহ্মাপুরের কাছে ওইখান জায়গাতে কিন্তু সবথেকে বেশি সতর্কতা রয়েছে, সেখানে এর প্রভাবটা সবথেকে বেশি। ওখানে রয়েছে রেড অ্যালার্ট, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এটা কিন্তু যখন আমাদের আপডেট দেখাচ্ছিলাম, দেখুন এখানে যে জায়গা টাইমগুলো দেওয়া রয়েছে 270 কিলোমিটার যে দূরত্ব, সেগুলো কিন্তু অনেকটা কভার হয়ে গেছে, তাই এটা আর বলছি না কত দূরে রয়েছে, কারণ এটা ইতিমধ্যে তার প্রভাব শুরু করে দিয়েছে এবং আছড়ে পড়তে শুরু করে দিয়েছে। এবারে এটা উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলকে যে ক্রস করার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু মছলিপত্তনম এবং কলিঙ্গাপত্তনম যেটা আগেও বলা হয়েছিল সেই একই জায়গার মধ্যে দিয়েই কাকিনাড়ার উপর দিয়েই যাবে। এটা কিন্তু ওই যেটা হবে যে দুপুরবেলা থেকে বা দুপুর 12টা থেকে রাত্রি পর্যন্ত এই সময়কালের মধ্যে এটা ক্রস করবে এমনটা কিন্তু রয়েছে। এবং আছড়ে পড়ার সময় গতিবেগটা হচ্ছে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে, যেটা ইতিমধ্যে কিন্তু পরিণত হয়েছে। দেখুন যে সিভিয়ার সাইক্লোন স্টর্ম 28 তারিখে সিভিয়ার সাইক্লোন স্টর্ম, এইটা কিন্তু একদম রাত 11:30 পর্যন্ত এইভাবেই থাকবে, মানে যখন আছড়ে পড়বে তখনও কিন্তু এইভাবেই থাকবে, অর্থাৎ ওই জায়গাটাতে আছড়ে পড়ার সময় ভয়ঙ্কর কিন্তু সেখানে ঝড় বৃষ্টি হবে, যেখানে বুঝতে পারছেন স্থলভাগে যে মানুষজন থাকবে সেখানে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ থাকবে। তারপরে কমতে কমতে তাও মোটামুটি 85 থেকে 95 কিলোমিটার, বাস গাস্টিং 105 কিলোমিটার এই গতিবেগে কিন্তু তাণ্ডব চালাতে চালাতে আস্তে আস্তে এগোতে থাকবে। 29 তারিখ যেটা আমরা দেখবো যে বুধবার, কিন্তু বুধবারেও এটা ডিপ্রেশন ফর্মে যাবে, তাও সেই ডিপ্রেশনে যেতে যেতে মোটামুটি সন্ধ্যে 5:30 হয়ে যাবে। আপাতত ভোরবেলা সকালবেলা পর্যন্ত ঘূর্ণিঝড় হিসেবে থাকবে, সকাল থেকে কিছুটা কমতি হলেও অতি গভীর নিম্নচাপ মানে 55 থেকে মোটামুটি 65 কিলোমিটার গতিবেগে তার ঝড়ো হাওয়া বইতে থাকবে। এর ফলে অন্ধ্রপ্রদেশ যে বিস্তীর্ণ এলাকাতে এক্সট্রিম হেভি রেনফল এবং জলমগ্ন পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু তৈরি হওয়ার পরিস্থিতি হয়েছে। গাছপালাও ভাঙতেও শুরু করেছে ঝড়ের মধ্যে এবং রাস্তাঘাট ড্যামেজ হতে শুরু করে দিয়েছে। উড়িষ্যাতে দক্ষিণ ভাগে ভারী অতি ভারী প্রবল বর্ষণ, তেলেঙ্গানার দিকেও থাকবে, ছত্তিশগড়েও থাকবে প্রবল ভারী বর্ষণ, ওখানেও রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। তেলেঙ্গানার পাশাপাশি উড়িষ্যা 4টি মোটামুটি রাজ্যে আবার রেড অ্যালার্ট জারি হয়েছে, প্রথমে 3টে আবার 4টি। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 31 তারিখ পর্যন্ত ইতিমধ্যে দেখালাম, যেখানে ভারী মানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও মূলত যেটা হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে। উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি হবে, কিন্তু দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হবে। এখানে একটু পরিবর্তন পরের দিকে হতেও পারে। এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, কারণ ওদিকে যাওয়ার সময় কিছুটা ঝোড়ো হাওয়া বেড়ে গিয়ে সেখানে শক্তি বৃদ্ধি করে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। ঝাড়খণ্ডেও হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং বিহারেও থাকবে। এখানে উল্লেখ করা রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা তো রয়েছে, যেটা ইতিমধ্যে 30 তারিখ পর্যন্ত রয়েছে এবং আমাদের উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে কিছুটা 29 তারিখ পর্যন্ত, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে এরকম রয়েছে। মৎস্যজীবীদের সতর্কতাটা আমাদের বলে দিলাম যে 30 তারিখ পর্যন্ত থাকছে, আপাতত 29 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর এখানে ভারতীয় মৌসুম ভবন বলেছে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। এবার একটা দুটো ছবি আমরা দেখাবো। এই দেখুন সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম লেখাই রয়েছে এবং আরব সাগরে রয়েছে গভীর নিম্নচাপ, দুটি সিস্টেম একদম সাগরে কিন্তু বিদ্যমান রয়েছে। এই যে ট্র্যাকটা যেটা আপনাদের দেখাচ্ছিলাম ঠিক এইরকম ভাবে এটা অগ্রসর হয়েছে। সরাসরি কিন্তু আপনাদের একদম ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এবং তার বায়ুর মেন এলাকা কিন্তু এখানে থাকবে। আর এই জায়গাটা হচ্ছে কাকিনাড়া, এইখানটা দিয়ে সব দিকে ড্যামেজ কিন্তু হতে শুরু করেছে, প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া। প্রত্যেকে লাইক শেয়ার করে রাখবেন। তো এইটুকু ছিল ভারতীয় মৌসুম ভবনের আপডেট। আমাদের এবারে উইন্ড থেকে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডটির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়েছে এবং তার প্রক্রিয়া এখনো চলেছে এবং যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু স্থলভাগে পুরোপুরি আসেনি, এটা আস্তে আস্তে কিছুটা উত্তর ভাগে যেতে থাকছে।
এবং তার প্রভাব পুদুচেরি, চেন্নাই, নেলোর, বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া, বালার এই দিকগুলোতে পড়তে শুরু করে দিয়েছে এবং এটি আরও কিছুটা এগোতে থাকবে, কারণ তার গন্তব্য হচ্ছে কাকিনাড়া, মছলিপত্তনম এবং কালিঙ্গাপত্তনমের মধ্যবর্তী স্থান কাকিনাড়া। এইখানে কিন্তু এটি যাবে, এই যে কাকিনাড়া, এইখানে আস্তে আস্তে এই জায়গাটা যাবে। সুতরাং আছড়ে পড়া শুরু হয়েছে, তার বাঁদিকটা কিন্তু ইতিমধ্যে প্রভাব দেখাচ্ছে। তামিলনাড়ু থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগে এইভাবে যেতে থাকবে, এটা আস্তে আস্তে উঠছে এবং মেঘলা আকাশ হচ্ছে। দেখতে থাকুন, ইতিমধ্যে ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে চালু হয়েছে, আমাদের দেখাচ্ছি। যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কি অবস্থায় এটা চলছে ভালো করে দেখুন। আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়। তো ইতিমধ্যে দেখুন এইভাবে আস্তে আস্তে এগোতে থাকছে এবং শক্তি ভালোই কিন্তু ধরে রাখছে, সেটি মোটেই কমছে না। মোটামুটি সন্ধে পর্যন্ত তো ভালোই থাকবে, তারপরে এটা রাত পর্যন্ত কিন্তু প্রভাব থাকবে। ইতিমধ্যে দুপুর 12টা থেকে মোটামুটি রাত পর্যন্ত এর প্রভাব চলতে থাকবে এবং পুরোপুরি কভার দিতে মোটামুটি 29 তারিখ মোটামুটি সকাল হয়ে যাবে, তখনও কিন্তু ঘূর্ণিঝড় আকারে থাকবে। এই 6টা-7টার পর থেকে ঘূর্ণিঝড়টা থেকে কিছুটা কমে আসবে, অতি গভীর নিম্নচাপ হিসাবে এগোতে থাকবে, তারপর একটা গভীর নিম্নচাপ হবে এই জায়গাতে। মোটামুটি ছত্তিশগড়ের দিকে গভীর নিম্নচাপের ঝড় বৃষ্টি চলবে। সুতরাং 28 থেকে 29 একটা লম্বা সময়ে কিন্তু এর প্রভাব থাকবে এই 29 তারিখ পর্যন্ত। তাই মৎস্যজীবীদের সতর্কতা রেখেছে, কিন্তু সমুদ্র উত্তাল থাকার জন্য মৎস্যজীবীদের 30 তারিখ পর্যন্ত যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের, উড়িষ্যা মৎস্যজীবীদের, বাংলাদেশেও রয়েছে সতর্কতা। কিন্তু যেহেতু সিস্টেমটি এই দিক বরাবর যাবে, তাই প্রথম দিকে অতটা অনুভূতি বাংলা থাকবে না, কিন্তু পরের দিকে এখানে বোঝা যাবে যে কিছু একটা আসছে নিম্নচাপ আকারে। যেহেতু আমরা এরকমভাবে দেখছি বলে মোটামুটি একটা আন্দাজ করতে পারছি, কিন্তু বাস্তবে দেখবেন যে পশ্চিমবঙ্গে কতটা ওরকমভাবে বোঝা যাবে না, কিন্তু মেঘলা আকাশ আস্তে আস্তে হতে থাকবে এবং বৃষ্টিপাত ধীরে ধীরে হবে। 29-30 তারিখ থেকে মেঘলা। এবার এই এখান থেকে দেখুন ধীরে ধীরে এবার থেকে 29 থেকে 30, এই 30 থেকে আস্তে আস্তে এটা, এই যে সিস্টেমটা ভালো করে দেখুন, আমাদের বুঝিয়ে দিচ্ছে এই জায়গাটাতে অবস্থান করছে, এই যে নাগপুরের উপরে, এই জায়গা থেকে ধীরে ধীরে এবারে পূর্ব দিকে যাবে। আর বঙ্গোপসাগরে তখন নতুন সিস্টেম থাকবে না, আরব সাগরে গভীর নিম্নচাপ একইভাবে অবস্থান করবে। সিস্টেমটি দেখুন, নিম্নচাপটি আস্তে আস্তে কিভাবে করছে, এখান থেকে এই যে নাগপুর থেকে ধীরে ধীরে 30 থেকে 31 এখানে পৌঁছাবে। এর ফলে এখানে জলীয় বাষ্প টানবে, দিয়ে আস্তে আস্তে এই যে 31 থেকে 1 তারিখে যখন যাবে, এই যে মাঝে মাঝে একটু করে পরিবর্তন হচ্ছে, আপডেটগুলিতে অল্প স্বল্প করে মোটামুটি কাছাকাছি রয়েছে, সামান্য সামান্য পরিবর্তন হয়ে যাচ্ছে। 31 থেকে 1 দেখুন 1 তারিখের মধ্যে পৌঁছাবে। এখনও কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যে এখনও আমাদের উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কিছুটা কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে ঝোড়ো হাওয়া থাকবে। এখনো পর্যন্ত হয়েছে কোথাও কোথাও 66, 67, 70 কিলোমিটারের বায়ুর ঝাপটা, মোটামুটি 50 থেকে 70-এর মধ্যে বায়ুর ঝাপটা আলিপুরদুয়ার, কোচবিহারও হবে এবং 1 তারিখ পর্যন্ত হওয়ার পর এইটা 2 তারিখের দিকে আসাম মেঘালয় যখন যাবে তখন কিন্তু ঝোড়ো হাওয়াগুলো কমে যাবে। এইটাই কিন্তু রয়েছে। এবার আমরা বৃষ্টিপাতগুলো আমাদের দেখাবো। এর ফলে 2 তারিখে আসাম মেঘালয় বৃষ্টিপাত হবে এবং আমাদের যে বাংলাদেশ রয়েছে, আমাদের বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে সিলেট এবং ময়মনসিং এই দুটো জায়গাতে থাকবে এবং আমাদের আসামের দিকে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে 2 তারিখে। তখন কিন্তু 1 তারিখের মধ্যে 2 তারিখে কিন্তু আমাদের বাংলাতে কোনো, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ড, বিহারে কোনো বৃষ্টিপাত থাকবে না। এই মুহূর্তে যে আপডেট রয়েছে যে কখন থেকে বৃষ্টিপাত হবে, ইতিমধ্যে তো অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং তার সঙ্গে তামিলনাড়ু এবং কিছুটা ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং উড়িষ্যার দিকেও হয়েছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুপুর পরবর্তী সময় থেকে আস্তে আস্তে একটু করে মেঘলা আকাশ বাড়বে এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। 28 তারিখে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী জেলাতে, বাকি জেলাতে খুব বেশি প্রভাব থাকছে না। মেন 28 তারিখ কিন্তু আমাদের দক্ষিণ ভারতেই প্রভাব থাকবে এবং সংলগ্ন উড়িষ্যা, ছত্তিশগড় ওই জায়গাগুলোতে, তামিলনাড়ু, তেলেঙ্গানা, তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, এখানেই মেন প্রভাবটা থাকবে। কিন্তু 28 তারিখের পর থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ বাড়বে তখন আমরা দেখতে পাবো যে উত্তর উড়িষ্যা এবং তার পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের জেলাগুলি বৃষ্টিপাতে প্রভাবিত হবে। গঙ্গাসাগর, নামখানা, ফেসারগঞ্জ, দীঘা, মন্দারমণি, কাঁথি, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া। তার মানে বুঝতে পারছেন যে আমাদের উপকূলবর্তী জেলাগুলি, কলকাতা, হাওড়া, এগুলো তো কিন্তু আস্তে আস্তে একটু করে মেঘলা আকাশ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এইভাবে একটু করে পরিবর্তন হচ্ছে। এরপর যখন এটা স্থলভাগে চলে আসবে তখন কিন্তু মোটামুটি আবার 29 তারিখে দেখবো যে বৃষ্টিপাত আসছে।
কি দেখুন কীরকম বৃষ্টিপাত, এই যে খুলনা, বরিশাল, মেহেরপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে, মুর্শিদাবাদ, বীরভূম, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড, ধানবাদ, রাঁচি এগুলোতে গিরিডি বৃষ্টিপাত আসবে, ছত্তিশগড়ে গয়া বৃষ্টিপাত আসবে, এর পাশাপাশি মেদিনীপুর থাকবে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া এগুলোতে এরকম বিক্ষিপ্ত হবে, ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে। সবসময় বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাত হবে না, মাঝে মাঝে বৃষ্টিপাত হবে। মাঝে মাঝে দেখা যাবে যে হয়তো বেশ আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, আবার একটু থেমে গেল, মেঘলা আকাশ ভাব একটু কমলো, একটু রোদের উঁকুচুকি দেখা গেল, আবার দেখা গেলো যে মেঘলা আকাশ হয়ে গেল। এইভাবে একটা প্রক্রিয়া কিন্তু 29 থেকে 30-এর মধ্যে আমরা কিছুটা দেখব। ভালো করে দেখুন, এই পরে যখন এই সিস্টেমটা যখন এইখানে অবস্থানে বৃষ্টি দেবে বেশি করে, আর এর টানে যে জলীয়বাষ্প ঢুকবে, তখন এখানে কিছু বজ্র সেল তৈরি হবে। বজ্রপাত বেশি হবে না, কিন্তু মাঝে মাঝে মেঘও ডাকতে পারে। তাই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এবং তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। বিশেষ ঝড়ের ভয় নেই, আমাদের এখানে দমকা হাওয়া একটু থাকবে। তাই শুধুমাত্র যেগুলো উঁচু ধান গাছ সেক্ষেত্রে একটুখানি সমস্যা হতে পারে, কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই মেন চলবে। এরপরে 30 থেকে 31 তারিখের মধ্যে যখন এটা সরে আসবে, এই জায়গাটাতে ভালো করে মেন বোঝার বিষয় রয়েছে, যখন এইখানে চলে আসবে তখন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ভালো করে দেখুন, তখনই অতি ভারী বৃষ্টিপাত এখানে হতে থাকবে। তাই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী উত্তর ভাগ বা মোটামুটি রাজশাহীটা এবং ময়মনসিংহ এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, নেপাল এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়তেই থাকবে। এইখানে যখন থাকবে এই সময়কাল, আবার দেখুন যে দক্ষিণবঙ্গে অনেকটা কম, বাংলাদেশ সহ ত্রিপুরা দিকেও কিছু যেন হচ্ছে না, মানে শুধুমাত্র যেন মনে হবে যেন ঘূর্ণিঝড়টা শুনেছি, ঘূর্ণিঝড় একটা আসছে, সিস্টেম আসছে, বুঝতে পারছেন। এরপরে কিন্তু যখন এটা 31 থেকে 1 হয়ে যাবে, তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল মাত্রার বর্ষণের সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। এখানে আপাতত আপডেট পরিবর্তন করতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে, অতি ভারী বৃষ্টিপাত হবে। তবে এখানে এক্সট্রিম হেভি রেনফলেরও সম্ভাবনা 2-1 জায়গায় থাকতে পারে, তাই আপডেট পরিবর্তন হতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, সিকিম এর পাশাপাশি জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। চাষি ভাইদের কিন্তু এই বিষয়ে মাথায় রাখতে হবে যে পাকা ফসল কেটে নেওয়া বা তুলে নেওয়াই ভালো। বিশেষ করে উত্তরবঙ্গে যে জায়গাগুলো রয়েছে, এখানে বাংলাদেশের রংপুর সহ বীরভূম, মুর্শিদাবাদেও এই সময়কালে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলেও আসতে পারে। আপাতত দেখা যাচ্ছে এই যে 1 তারিখ থেকে যখন 2 তারিখে যাবে, তখন কিন্তু আমার দক্ষিণবঙ্গে আবারও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে আপডেট যেটা পরিবর্তন দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং মুর্শিদাবাদ, নদিয়া এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। 1 থেকে 2-এ বৃষ্টিপাত হয়ে ডান দিকে আস্তে আস্তে সরবে, দিয়ে কমে যাবে। সুতরাং দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতে 29 থেকে 30-এর মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থাকবে। তারপর কিন্তু আস্তে আস্তে এগুলো উত্তরবঙ্গেই প্রভাব দেখাবে। তো ইতিমধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়েছে বলা যায়, এবং তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছেন যে ধীরে ধীরে তার প্রক্রিয়া শুরু হচ্ছে। যত সময় গড়াবে আস্তে আস্তে তাণ্ডবও শুরু হবে। ধন্যবাদ।